আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের সবার? আমাদের আজকে রক্ত চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। আমাদের কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো, তোমাদের জন্য ভালো এটা। আমি ভাবছিলাম কারেন্ট ছিল না, ক্লাস অফ দেওয়া লাগবে, কারণ স্মার্ট বোর্ডের ক্লাস তো কারেন্ট ছাড়া নেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের আইপিএস চলে আসতেছে, ইনশাল্লাহ আইপিএস চলে আসলে আর ঝামেলা হবে না। তো আইপিএস যদি স্মার্ট বোর্ড সেট খায় তাহলে হইলো আর কি। যাই হোক, সবাই দ্রুত জয়েন করো। আর এই চ্যাপ্টারের উপরে কিন্তু আমাদের একটা স্পেশাল নোট দেওয়া হচ্ছে। আমরা আমাদের স্টুডেন্টদের বই পড়াই, ঠিক আছে, বই পড়ার পরে আমরা একটা করে প্রতি চ্যাপ্টারে স্পেশাল নোটের পিডিএফ দেই এবং সেটা ফটোকপি করে স্টুডেন্টরা কিন্তু পড়তে পারে। ফটোকপির দোকান সবারই থাকে, সবাই কলেজে যাও, সবাই হয়তো বা বাইরেও পড়ো, সেখানে যাও, আসার পথে তুমি একটু ফটোকপি করে নিয়ে আসলা, সুন্দর পড়ে ফেললা। তাহলে কি হয় ব্যাপারটা, তাহলে তোমার হচ্ছে অন্য কোনো রাইটারের বই পড়া লাগে না, প্লাস এই বইয়ের পড়াটাই গোছানো ভাবে দেওয়া থাকে। আমি বলছি না তুমি শুধু নোট পড়ো, আমি বলছি তুমি আগে বই পড়ো। আমি বই পড়াই, তাই না, বই পড়াচ্ছি, বই পড়ার পরে নোট দিচ্ছি। এটার কারণই এটা, যাতে তুমি অন্য রাইটারের বই থেকে কি পড়বা না পড়বা এগুলো নিয়ে তোমার মাথায় কোনো প্রেশার না লাগে। আমাদের প্রতিটা ব্যাচে এটা করা হয়। আমাদের প্রি মেডিকেল ব্যাচ শেষ হয়ে গেছে, যদিও শেষ হয়ে গেলেও প্রি মেডিকেল স্টুডেন্টদের আমি এখনো ছাড়িনি, কারণ ওদের শেষ পর্যন্ত আমি কেয়ার নিবে বলেছিলাম এবং ওরা এখন পর্যন্ত আমাদের সাথে আছে। আমাদের প্রি মেডিকেলের সিকিউ প্রোগ্রাম শুরু হবে, সেখানে তোমরা নতুন স্টুডেন্ট যারা তারা ভর্তি হতে পারবা। এবং আমাদের জেনারেল নলেজ ইংলিশ ব্যাচে চলে গেছে, জেনারেল নলেজ শেষ হয়েছে কিন্তু ইংরেজি চলতেছে, জেনারেল নলেজের ক্লাস এখনো রেডি আছে। তোমরা জিজ্ঞাসা করে দেখতে পারো ওরা আমাদের সাথে কিরকম সময়গুলো কাটিয়েছে, কিরকম ক্লাসগুলো ওরা পেয়েছিল, জাস্ট এই কথাগুলো তোমরা একটু জিজ্ঞাসা করো। কারণ সামনে তো আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচ আসতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি তো জেনে শুনে ভর্তি হবা কোর্সে, তাই না? হিডেন কিছু নেই আসলে আমাদের সবকিছু তোমরা চাইলে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের কাছে জানতে পারো। 22 ব্যাচে আমাদের যতগুলো ব্যাচ চলে গেছে, আমি আসলে কতটুকু কেয়ার নিয়েছি, কিভাবে তাদের তৈরি করেছি, তুমি তাদের থেকে জানতে পারো। হোয়াইট অ্যাপ্রন ব্যাচ ইনশাল্লাহ এবার সেরা হবে, আমি কথা দিচ্ছি। আমি যদি সুস্থ থাকি, আমি যদি বেঁচে থাকি, তাহলে হোয়াইট অ্যাপ্রন ব্যাচ হবে ইনশাল্লাহ অনলাইন সেরা, ইনশাল্লাহ। আমার পরিশ্রম আমি 100% দিব, সাথে আমার কো-ইনস্ট্রাক্টর প্যানেল আছে এবং আমরা ওইভাবেই তৈরি হচ্ছি। আমাদের সকল পিডিএফ নোট যা যা লাগে সব রেডি হয়ে যাচ্ছে। আমাদের কোশ্চেন কমিটি, কোশ্চেন কিভাবে স্ট্যান্ডার্ড করা লাগবে সেই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছে। সবকিছু মানে হোয়াইট অ্যাপ্রনের জন্য আমরা সব দিক থেকে রেডি থাকবো। মানে যেহেতু যুদ্ধ, যেহেতু আমাদের মোকাবেলা করতে হবে, যেহেতু কম্পিটিশন, তাহলে আমাদের ওইভাবেই রেডি হতে হবে। কারণ নরবরে হয়ে কম্পিটিশনে যে যুদ্ধ জয়লাভ করা যায় না, এটা সত্যি কথা, তাই না? যদি তোমার কম্পিটিটর যদি নরবরে হয় তাহলে তুমি নরবরে হইলে বোঝা যায় যে নরবরে, কিন্তু কম্পিটিটর তো তোমার সব স্ট্রং, তাহলে তুমি কেমনে নরবরে থাকবা? এটা হচ্ছে কথা। ওরকম ভাবেই জীবনে চলার পথে তোমাকে যদি কারোর সাথে কম্পিটিশন করতে হয়, তোমাকে আগে তার চেয়ে স্ট্রং করতে হবে, তাহলে তুমি মনের দিক থেকে কনফিডেন্ট পাবা এবং তুমি জিতে যাবা। আর প্রতিযোগী যেই হোক, তাকে কখনো ছোট ভাবার কিছু নাই। প্রতিযোগী যদি অনেক দুর্বল হয়, তাকেও ছোট ভাবার কিছু নাই, কোনোভাবে সে তোমার চাইতে আগায় যেতে পারে। তাই নিজেকে ওইভাবে রেডি করো। আর অনলাইন হওয়াতে একটা সুবিধা হয়েছে, তুমি অনেকগুলো টিচারের ক্লাস যাচাই বাছাই করে এবং স্টুডেন্টদের কাছ থেকে জেনে আপডেট পেয়ে তারপরে তুমি তার কোর্সে ভর্তি হতে পারো। অফলাইনে কিন্তু এই সুবিধাটা নাই, তুমি জানোই না কিভাবে কি মেনটেন করা হয়, ভর্তি হওয়ার পরে জানো। অনলাইন কিন্তু আমাদের অনেক ভালোই কিছু দিয়েছে, তাই না? করোনার মধ্যে বাংলাদেশে অনলাইন শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, এটা আগে বাংলাদেশে ছিল না। আমরা একটা ক্লাস করানোর পরে আমি ঘুমায় থাকি, ধরো ঘুমের তালেও আমি যখন ঘুমায় থাকি তখন কিন্তু তোমরা আমার ক্লাস করতে থাকো। তার মানে আমি সবসময় ভাবি যে আমি জীবন্ত, আমি এখনো লাইভের ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো বাচ্চারা করছে, তার মানে আমি ঘুমাই গেলেও আমার ক্লাসগুলো চলছে। ব্যাপারটা অনেক বেশি, মানে ডিপ করে ভাবতে গেলে অনেক বেশি কিছু। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের এই চ্যাপ্টারে নোট দেওয়া হচ্ছে, তোমরা তো জানো নোটের জন্য কিছু রুলস দেওয়া হয়েছে, কারণ মেডিকেল আওয়ার ড্রিম সামনে আগাক, সেটা তুমিও চাও আমিও চাই, তাই না? তাই তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, গ্রুপে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা। আর হচ্ছে 20 জন করে মনে হয় ফ্রেন্ডদের মেনশন, আর হচ্ছে 20 জন করে ইনভাইট প্রোগ্রাম একটা দেওয়া হয়েছে পেজে এবং গ্রুপে। খুব অল্প সংখ্যক ফ্রেন্ড এই হলেই হয়ে যায় আর কি। তোমরা ইনভাইট করে নোটটা নিয়ে নিতে পারো, অনেক সুন্দর নোট। ওই নোট থেকে তোমরা বুঝতে পারবা যে বাকি অন্যান্য নোটগুলো আমাদের কিরকম, এবং আমাদের 23 ব্যাচে যে কোর্সটা শুরু হবে সেই কোর্সেও আমরা এই নোটগুলো দিব। ইভেন আমাদের হোয়াইট অ্যাপ্রন ব্যাচেও নোটগুলো দেওয়া হবে। তাছাড়া আমাদের যে মেডিকেল ব্যাচ, মেডিকেল কেমিস্ট্রি, মেডিকেল ফিজিক্স শুরু হতে যাচ্ছে কিছুদিন পরে 22 ব্যাচের, তাদেরও আমরা স্পেশাল নোট দিয়ে থাকি, ঠিক আছে? মেন বই পড়িয়ে স্পেশাল নোট দেওয়া হয়। ওকে, অনেকগুলো কথা বলে ফেললাম, চলো এবার আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে আলোচনা করি। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ সবাই? আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। আমি গতদিনই তোমাদের পড়িয়েছিলাম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা, এর মধ্যে 2টা হচ্ছে অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। হৃৎপিণ্ডের মাঝখানটা
কিন্তু ফাঁকা, তাহলে হৃৎপিণ্ড একটা ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ড একটা কি অঙ্গ বলো তো সবাই? হৃৎপিণ্ড একটা ফাঁপা অঙ্গ। পরীক্ষা যদি আসে নিচের কোনটা একটা ফাঁপা অঙ্গ? কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত। তখন অনেকেই ভাবে ফুসফুস, ফুসফুসই মনে ফাঁপা দিয়ে চলে আসবে। আসলে আমাদের হৃৎপিণ্ড একটা ফাঁপা অঙ্গ। তোমার বইয়ে লাইনটা ছিল, তুমি ভালো করে যদি পড়তা পারতা। এখন কথা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের প্রাচীর পুরু। এই কথাটা তোমার মাথায় রাখা লাগবে, একটু পরে ছবিতে দেখবা। এবং দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দা সেটা আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দা সেটা আন্তঃভেন্ট্রিকুলার পর্দা। অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয়, আমি জাস্ট আমাকে দিয়ে আমার এই মুখটা ধরো, এই দুটো হচ্ছে অ্যাট্রিয়াম, এই দুটো হচ্ছে ভেন্ট্রিকল। এই যে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে যে পর্দা এটা হচ্ছে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। এই যে দুটো ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের মাঝখানে যে পর্দা এটা হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার পর্দা, ঠিক আছে? আর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কি থাকে? অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। অর্থাৎ অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা সেটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ঠিক আছে? তাহলে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা মানে দুইটা অ্যাট্রিয়ামের মধ্যে পর্দা, আন্তঃভেন্ট্রিকুলার পর্দা মানে দুইটা ভেন্ট্রিকলের মধ্যে পর্দা, আর অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে কপাটিকা। কথাগুলো কিন্তু নামের সাথে মিল আছে। ওকে, ঠিক আছে, এখানে এই কথাগুলোই বলা আছে। আমরা এখন ডান এট্রিয়াম সম্পর্কে পড়ছি। ডান এট্রিয়ামের প্রাচীরে নাকি সায়ানোঅ্যাট্রিয়াল নোড লাগানো থাকে। সায়ানোঅ্যাট্রিয়াল নামটা একটু ভাঙি তো চলো। সায়ানো দ্যাট মিনস সাইনাস বা সুপিরিয়র ভেনা ক্যাভার আশেপাশে। সায়ানোঅ্যাট্রিয়াল অর্থাৎ অ্যাট্রিয়াম, তার মানে সাইনাস আর অ্যাট্রিয়ামের মাঝে যে তোমার হচ্ছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এসএ নোড বা পেসমেকার। এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এসএ নোড, পেসমেকার। এবং ডান এট্রিয়ামে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা এন্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা অর্থাৎ নিম্ন মহাশিরা আছে। শিরা, শিরা দিয়ে আসে কি? রক্ত। মহাশিরা তাহলে সব কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। শিরা মানে ভেন, তাই না? আর শিরা থেকে ছোট ছোট ভেনিউলও তৈরি হয়। আর ভেনা ক্যাভা অর্থাৎ মহাশিরা, মহাশিরা দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আমাদের অ্যাট্রিয়ামে আসে। গতদিন আমি তোমাদের বুঝিয়েছিলাম আমাদের এই যে দেখো ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা এন্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা এন্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা দুইটাই যাচ্ছে কোথায়? দুইটাই যাচ্ছে ডান এট্রিয়ামে। দুইটাই কোথায় যাচ্ছে দেখো তো? সুপিরিয়র ভেনা ক্যাভা আসলো, ইনফিরিয়র ভেনা ক্যাভা আসলো, দুইটাই ডান এট্রিয়ামে আসলো। কি নিয়ে আসলো ওরা? ডান এট্রিয়ামে কি নিয়ে আসলো বলো তো সবাই? ওরা ডান এট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো। ওরা ডান এট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসলো। সবাই কমেন্ট করে জানাও সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে দেহের উপরের অংশ থেকে, ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে দেহের নিচের অংশ থেকে কি সমৃদ্ধ রক্ত আসে? সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও তো। কি সমৃদ্ধ রক্ত নিয়ে আসে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে। রক্তগুলো আসলে আমাদের বডিতে বিভিন্ন অর্গানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাই অক্সাইড গুলাকে শুষে ব্যাপন প্রক্রিয়ায় রক্ত নিজের মধ্যে নিয়ে আসে। কারণ রক্ত জানি ও ক্লিন হতে পারবে, কিন্তু বিভিন্ন অর্গানে যদি কার্বন ডাই অক্সাইড থেকে যায় সেই অর্গান তো ক্লিন হতে পারবে না। রক্ত আসলে আমাদের কার্বন ডাই অক্সাইড বহন করে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে, আমাদের বিভিন্ন অর্গানকে বাঁচিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, আমাদের ডান এট্রিয়ামে সব কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসলো। ডান এট্রিয়ামটা মোটামুটি বড়, তাই না? এই যে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের তুলনায় কিন্তু অ্যাট্রিয়ামটা ভালোই বড়। ভেন্ট্রিকলের প্রাচীরটা মোটা, তাই না? দেখো তো ভারী ভারী মনে হচ্ছে ভেন্ট্রিকলের প্রাচীরটা, কিন্তু অ্যাট্রিয়ামের প্রাচীরটা পাতলা পাতলা মনে হচ্ছে। অ্যাট্রিয়ামের প্রাচীর পাতলা কিন্তু ভেন্ট্রিকলের প্রাচীর মোটা হয়, ভেন্ট্রিকলের প্রাচীর পুরু হয়, এটা মনে রেখো। ওকে, ঠিক আছে, আমরা ডান এট্রিয়াম সম্পর্কে মোটামুটি জানলাম। ডান এট্রিয়ামের পরে ডান ভেন্ট্রিকল। আর এই ডান এট্রিয়ামের এই যে এখানে এসএ নোড থাকে, এখানে একটা নোড থাকে এরকম, এই নোডটার নাম হচ্ছে এসএ নোড। এখান থেকেই তোমার অ্যাকশন শুরু হয়েছিল। ছোটবেলায় যখন মায়ের পেটে হঠাৎ করে তোমার দমটা চলে আসলো, মানে তুমি হচ্ছে হার্টবিট তোমার শুরু হলো, ওই সময়টাকে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। আমাদের ওই সময় অ্যাকশন শুরু হয়েছিল এসএ নোড থেকে। তাহলে এসএ নোড থেকে হার্টবিট শুরু হয়েছে। আমাদের হার্টবিট কই থেকে শুরু হয়েছে বলো তো? প্রাকৃতিক পেসমেকার বা এসএ নোড থেকে আমাদের কি শুরু হয়েছে? প্রাকৃতিক পেসমেকার বা এসএ নোড থেকে আমাদের হার্টবিট শুরু হয়েছে। এটাকে অ্যাকশন পটেনশিয়াল বলা হয়, এটাকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়, এটা তোমার হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বলা হয়। এটা সম্পর্কে আমরা আরো জানবো। এরপরে আমরা তারপরে চলে যাব আমাদের এদিকে, এবার হচ্ছে ভেন্ট্রিকলের দিকে যাব। আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের এখানে একটা কপাটিকা আছে, অর্থাৎ দরজা আছে। কপাটিকাটা 3 পাল্লা বিশিষ্ট। আমরা তো ঢাকার শহরে এখন 1 পাল্লার কপাটিকা দেখতে পাই। ঢাকার শহরে এখন কয় পাল্লার কপাটিকা? 1 পাল্লার কপাটিকা দেখতে পাও, তাই না? বাসায়, ফ্ল্যাট বাসাগুলোতে। কিন্তু আমাদের যখন গ্রামের বাড়ি ছিল, গ্রামের বাড়িতে আমরা 2 পাল্লার কপাট দেখতাম, দরজা দেখতাম 2 পাল্লা, এরকম করে খোলা লাগতো, মাঝখান দিয়ে দরজা লাগে, এরকম করে খোলা লাগতো।
কিন্তু আমাদের এই যে দেখো ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মধ্যে যে কপাটিকাটা সেটা আরো স্ট্যান্ডার্ড কপাটিকা, 3 পাল্লার কপাটিকা। আমাদের ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের যে দরজা যে কপাটিকা সেটা কয় পাল্লার? সেটা 3 পাল্লার, বুঝছো? 3টা ঝিল্লি দিয়ে আবৃত। এখানে দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এবার একটা জিনিস খেয়াল করো, এই কপাটিকা গুলা আমাদের এই যে প্রাচীরের সাথে যুক্ত আছে চিকন চিকন সুতার মতো কিছু দিয়ে। এই সুতার মতো জিনিসগুলোর নাম হচ্ছে কোল্ডি টেন্ডনি। ভেন্ট্রিকলের সাথে কপাটিকা গুলা কি দিয়ে যুক্ত থাকে? সবাই দ্রুত অ্যান্সার দাও। ভেন্ট্রিকলের সাথে কপাটিকা গুলা কি দিয়ে যুক্ত থাকে? ভেন্ট্রিকলের সাথে কপাটিকা গুলা সুতার মতো কি দিয়ে যুক্ত থাকে? ভেন্ট্রিকলের সাথে কপাটিকা গুলা সুতার মতো কোল্ডি টেন্ডনি দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে বলো তো? কোল্ডি টেন্ডনি দিয়ে যুক্ত থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ভেন্ট্রিকলটা দেখলাম। এই যে আমাদের ভেন্ট্রিকল, এটা তো রাইট ভেন্ট্রিকল, তাই না? রাইট অ্যাট্রিয়ামে যদি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকলেও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই আছে, তাই না? এই রাইট ভেন্ট্রিকল থেকে এখান থেকে একটা উঠে যায়, সেটা হচ্ছে পালমোনারি ধমনী। রাইট ভেন্ট্রিকল থেকে কি উঠে যায় বলো তো? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কোথায় যাচ্ছে? পালমোনারি ধমনী ফুসফুসে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে ফুসফুসে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? কারণ ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে অক্সিজেন সমৃদ্ধ করবে। এর জন্য আমাদের এই যে পালমোনারি ধমনী, নাম তার ধমনী, কিন্তু সে নিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এটা একটা ব্যতিক্রমী ধমনী, এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়। ওকে, ঠিক আছে। এটা কোথায় থেকে উৎপত্তি? যদি বলা হয় আমাদের পালমোনারি ধমনীর উৎপত্তি কোথায়, তাহলে অ্যান্সার কি হবে? পালমোনারি ধমনীর উৎপত্তি কোথায়, তাহলে অ্যান্সার কি হবে বলো তো? ডান ভেন্ট্রিকল। পালমোনারি ধমনীর উৎপত্তি কোথায়? সবাই দ্রুত অ্যান্সার দাও। পালমোনারি ধমনীর উৎপত্তি কোথায়? ডান ভেন্ট্রিকলে পালমোনারি ধমনীর উৎপত্তি। এবার পালমোনারি ধমনী ফুসফুসে গেল। ফুসফুসে যাওয়ার পরে রক্তটা, এখানে ধরো ফুসফুস, ফুসফুসে যাওয়ার পরে রক্তটা ক্লিন হলো। ফুসফুসে যাওয়ার পরে রক্তটা ক্লিন হওয়ার পরে সেই রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে, সেই রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসলো? সেই রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসলো। রক্তটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসলো। কি সমৃদ্ধ রক্ত! ফুসফুসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেছে। কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিনিময় ঘটেছে ফুসফুসে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে সেটা ঘটে, মূলত তোমার ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। শ্বসনের একটা সিস্টেমে ব্যাপন প্রক্রিয়াতে অ্যালভিওলাসের সাথে কৈশিক জালিকার কানেকশন ঘটে, ওইখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড একটা বিনিময় হয়, বুঝছো? আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা বাম অ্যাট্রিয়ামে চলে আসলো। বাম অ্যাট্রিয়ামটা অনেক ছোট, দেখাই যাচ্ছে না। এই যে বাম অ্যাট্রিয়াম, এই যে একটু বাম অ্যাট্রিয়ামে চলে আসছে। বাম অ্যাট্রিয়াম থেকে এখন বাম ভেন্ট্রিকলে যাবে। আবার সেই কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে কি কপাটিকা? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। কিন্তু এখানে বাইকাস্পিড কপাটিকা। এখানে কি কপাটিকা বলো তো? কয়টা কপাট আছে? আমাদের বাম ভেন্ট্রিকল এবং বাম অ্যাট্রিয়ামের মধ্যে যে কপাটিকা, তার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। এটার আরেক নাম হচ্ছে মাইট্রাইল কপাটিকা। তুমি বাইকাস্পিডে বাবা মনে রাখতে পারো, মাইট্রাইলকে মা মনে রাখতে পারো, বাবা মা দিয়েও মনে রাখতে পারো। বাইকাস্পিড কপাটিকার আরেক নাম কি কপাটিকা? দ্রুত জানাই দাও। বাইকাস্পিড কপাটিকার আরেক নাম কি কপাটিকা? বাইকাস্পিড কপাটিকার আরেক নাম মাইট্রাইল কপাটিকা, এবং এখানে 2টা কপাট থাকে, ঠিক আছে? এটাও একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এখন আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্তটা চলে আসছে আমাদের বাম ভেন্ট্রিকলে। এই জায়গাতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তুমি একটা জিনিস খেয়াল করে দেখলে বুঝবা, আমাদের ডান ভেন্ট্রিকলের প্রাচীরটা যতটুকু পুরু, তার চেয়েও 3 গুণ পুরু মনে হচ্ছে। আমাদের ডান ভেন্ট্রিকলের প্রাচীরটা যতটুকু পুরু, তার চেয়েও 3 গুণ পুরো মনে হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকলের প্রাচীরটা। এখন কথা হচ্ছে, আপু দুইটাই তো ভেন্ট্রিকল, একটা একটু পাতলা আর একটু মোটা, কেন? কারণ কি? একটা একটু পুরু, কারণ কি? কারণটা হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল থেকে রক্ত শুধু কোথায় যায়? সবাই বলো, ডান ভেন্ট্রিকল থেকে রক্ত শুধু কোথায় যায়? ডান ভেন্ট্রিকল থেকে রক্ত শুধু কোথায় যায়? সবাই ক্লাস শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ডান ভেন্ট্রিকল থেকে রক্ত শুধু কোথায় যায়? ডান ভেন্ট্রিকল থেকে রক্ত শুধু ফুসফুসে যায়। আর বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী দিয়ে রক্ত কোথায় যায়? বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে রক্ত সারা দেহে যায়। তাহলে ধাক্কাটা কার বেশি দিতে হবে? ধাক্কাটা কার বেশি দিতে হবে বলো তো? ধাক্কাটা কার বেশি দিতে হবে? ফুসফুসের জন্য যে ধাক্কা দিতে হবে, তার চাইতে আরো অনেক বেশি ধাক্কা দিতে হবে সারা দেহে পাঠানোর জন্য। এজন্য বাম ভেন্ট্রিকলের প্রাচীর 3 গুণ বেশি পুরু হয়, ঠিক আছে?
এবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত তো আমাদের বাম ভেন্ট্রিকলে আছেই। অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমাদের কোথায় আছে? বাম ভেন্ট্রিকলে আছে। এই বাম ভেন্ট্রিকল থেকে আমাদের মহাধমনীর উৎপত্তি। বাম ভেন্ট্রিকল থেকে আমাদের কার উৎপত্তি? দেখো কি সুন্দর মোটা করে উঠে গেছে। বাম ভেন্ট্রিকল থেকে কার উৎপত্তি? মহাধমনীর উৎপত্তি। এই মহাধমনীর আরেক নাম হচ্ছে অ্যাওর্টা। মহাধমনী সারা দেহে অক্সিজেনেটেড রক্ত বহন করে। মহাধমনী সারা দেহে অক্সিজেনেটেড রক্ত বহন করে, অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে চলে যায়। এখন আরেকটা কথা, হৃৎপিণ্ড সবার জন্য রক্ত পাঠাচ্ছে, হৃৎপিণ্ডের নিজের দেহের জন্য রক্ত লাগবে না? হৃৎপিণ্ড সবার জন্য রক্ত পাঠাচ্ছে, হৃৎপিণ্ডের নিজের দেহের জন্যও তো রক্ত লাগবে। কি দিয়ে সেই রক্তটা যাবে বলো তো? এই যে মহাধমনী, মহাধমনীর গোড়া থেকে করোনারি নামক একটা ধমনী বের হয়, যেটা হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোন ধমনীর মাধ্যমে যায়? তাড়াতাড়ি বলো। মহাধমনী থেকে যে ধমনী সৃষ্টি, সেই ধমনী নাম কি? করোনারি ধমনী। করোনারি ধমনীর উৎপত্তি কোথায়? মহাধমনীর গোড়ায়। করোনারি ধমনী দিয়ে কি সমৃদ্ধ রক্ত যায় হৃৎপিণ্ডে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের প্রাচীরে যায়। আচ্ছা, কোনো কারণে যদি হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত না যেতে পারে, হৃৎপিণ্ড বাঁচবে? কোনো কারণে করোনারি ধমনী ব্লক হয়ে গেছে, প্ল্যাক জমে গেছে, চর্বি জমে গেছে। এখন করোনারি ধমনী যদি ব্লক হয়ে যায়, তাহলে কি আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে যেতে পারবে? যেতে পারবে না তো। যদি অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে যেতেই না পারে, তাহলে হৃৎপিণ্ড কি ভালো থাকবে? ভালো থাকবে না, হৃৎপিণ্ডের পেশি মরে যাবে। হৃৎপিণ্ডের পেশি যে মরে গেল, এই অবস্থাটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হার্ট অ্যাটাক। এই অবস্থাটাকে কি বলা হয় বলো তো? মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ হার্ট অ্যাটাক বলা হয়। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে সে নালী বাইপাস সার্জারির মাধ্যমে চেঞ্জ করা হয় অথবা রিং পরানো হয়, অনেক কাহিনী আছে। আচ্ছা, এইটুকু আমরা দেখলাম। তাহলে এই ছবিটা তুমি আরেকবার দেখো। এই যে আরেকটা জিনিস, এই যে আমাদের মহাধমনীটা বাঁকা হয়ে গেছে না? মহাধমনীটা এমনি একটু বাঁকা হয়ে গেছে না? এই মহাধমনী যে বাঁকা হয়ে গেছে, এই বাঁকা জায়গাটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। বাঁকা জায়গাটাকে কি বলে? বাঁকা জায়গাটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। আমরা নোটে খুব সুন্দর করে আর্চ অফ অ্যাওর্টার শাখাগুলোর নাম দিয়ে দিছি। ব্রাকিওসেফালিক ধমনী, সাবক্লেভিয়ান ধমনী, ক্যারোটিড ধমনী, বিসিএস কথাটা দিয়ে মনে রাখছি ওখানে। হ্যাঁ, তোমরা নোট থেকে আর্চ অফ অ্যাওর্টা বা অ্যাওর্টার শাখাগুলা কি কি, তোমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা সুন্দর করে আমি নোটে দিয়ে দিছি। তোমরা অবশ্যই রুলস ফলো করে নোটগুলা নিবা। আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং অনেকেই তোমাদের রুলস নোট দেওয়ার জন্য পোস্ট করবে ওরা। যেহেতু নোট দিচ্ছি, তোমরা একটু রুলস ফলো করে দ্রুত নোটসগুলো কালেক্ট করে নাও, ঠিক আছে? অনেক সুন্দর নোটস পড়লেই বুঝবা, ঠিক আছে? এবার আমরা এগুলো দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের বইয়ের পড়াতে। আবার এখানে দেখি আমরা বাম এট্রিয়াম, ডান এট্রিয়াম তো পড়লাম। এবার বাম এট্রিয়ামটা অপেক্ষাকৃত ছোট, দেখেছো? এই যে আমি বলেছিলাম বাম এট্রিয়ামটা একদমই ছোট, এই যে এইটুকু, মাত্র এইটুকু। বাম এট্রিয়ামটা অপেক্ষাকৃত ছোট, তারপর এটা হচ্ছে ছোট এবং প্রাচীরটা মোটামুটি পুরো। এখানে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসছে, ওই যে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে। বলবো আপু শিরা, কিন্তু ধমনী যেহেতু, পালমোনারি ধমনী যেহেতু অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে গেছিল, তাহলে এখানে পালমোনারি শিরা কার্বনের সমৃদ্ধ রক্ত নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, যে নিয়ে যায় সে হচ্ছে ধমনী, যে নিয়ে আসে সে হচ্ছে শিরা। এই জন্য আমাদের নিয়ে আসলো কে? শিরা রক্ত নিয়ে আসলো বাম এট্রিয়ামে, ঠিক আছে? বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলের মাঝখানে যে ছিদ্র, তার নাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র এবং এটার নাম বাইকাসপিড কপাটিকা অথবা মাইট্রাল কপাটিকা। দুইটা কাস বিশিষ্ট, তাই না? এই যে আমাদের বাইকাসপিডের দুইটা কাস, এই কাসগুলা আমাদের কিসের সাহায্যে প্রাচীরের সাথে যুক্ত থাকে জানো? ভেন্ট্রিকুলের প্রাচীরের সাথে কাসগুলা কিসের সাহায্যে যুক্ত থাকে? সুতার মতো, একটু আগে দেখাইছি, মনে করে দেখো, কোর্ডি টেন্ডনের মাধ্যমে। মনে আছে তোমাদের? এই কথাগুলো আমি তোমাদের একটু আগে বলে এসেছি। এই ছবিটা আবার দেখতে পারো। এই যে দেখো আমাদের এই যে ট্রাইকাসপিড কপাটিকা, এই যে বাইকাসপিড কপাটিকা। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, দেখো আমাদের ডান ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ধমনী শুরু হইলো, এই পালমোনারি ধমনীর এখানে কিন্তু একটা কপাটিকা আছে, এটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা, সেমিনুলার পালমোনারি কপাটিকা। সেমিনুলার পালমোনারি কপাটিকা এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার এই যে অ্যাওর্টা, অ্যাওর্টা শুরু হইলো আমাদের বাম ভেন্ট্রিকল থেকে। অ্যাওর্টাতেও একটা কপাটিকা আছে, কপাটিকার নাম হচ্ছে অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। পালমোনারি ধমনীতে পালমোনারি সেমিনুলার কপাটিকা, অ্যাওর্টাতে অ্যাওর্টিক সেমিনুলার কপাটিকা। এগুলো সেমি লুনার অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি। লুনার শব্দের অর্থ চাঁদ, সেমি মানে অর্ধেক, অর্থাৎ সেমি লুনার মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, ঠিক আছে? ওকে, এই কপাটিকাগুলো থাকার কারণ কি? কপাটিকাগুলো থাকার কারণ হচ্ছে রক্ত এক
একমুখে প্রবাহিত হবে। যদি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত নেমে যায় তাহলে ভেন্ট্রিকল থেকে রক্ত আর অ্যাট্রিয়ামে যেতে পারবে না, অর্থাৎ পশ্চাৎ মুখে প্রবর্তন করতে পারবে না, রক্ত একমুখে প্রবর্তন করতে হবে। এটাই হচ্ছে কপাটিকা থাকার কারণ। ধরো আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত চলে আসছে, তখন অ্যাট্রিয়াম খালি হয়ে গেছে, তখন আবার ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যাইতে যাবে, দরজা বন্ধ হয়ে গেছে, বলবে আর হবে না জিন্দেগি, বুঝছো, একবারই। তারপর দেখো আমাদের পালমোনারি ধমনী দিয়ে রক্ত যাচ্ছে, তখন তো আমাদের ভেন্ট্রিকল ফাঁকা হয়ে গেছে, পালমোনারি ধমনী দিয়ে রক্ত চলে যাচ্ছে, তখন উল্টা রক্ত আবার নিচে চলে আসতে পারে, তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, বলবে আর হবে না, যেতে পারবা না, একবার ঢুকে গেছো বের হতে পারবা না। আবার ধরো অ্যাট্রিয়াম থেকে, যে দেখো অ্যাট্রিয়ামটা ছোট না, বাম অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত নেমে গেছে, তখন তো অ্যাট্রিয়াম খালি, তখন ভেন্ট্রিকলের রক্ত আবার অ্যাট্রিয়ামে যেতে যাবে, বলবে আর হবে না, বন্ধ হয়ে গেছে রক্ত দরজা, ঠিক আছে, তখন আবার এই কপাট খুলে যাবে, এই কপাট দিয়ে রক্ত চলে যেতে হবে, তখন ভেন্ট্রিকল খালি হয়ে যাবে। ভেন্ট্রিকল খালি মানে ভেন্ট্রিকলের রিল্যাক্সেশন, যেটাই খালি সেটাই রিল্যাক্সেশন, যেটাই ভরা সেটাইতেই তোমার হচ্ছে প্রেশার, তোমার হচ্ছে সিস্টোল ডায়াস্টোল, এটা আর কি। খালি হইলে রিল্যাক্স মানে ডায়াস্টোল, আর ভরা হইলেই হচ্ছে প্রেশার মানে সিস্টোলে প্রেশার বেশি। যাই হোক, এখান থেকে রক্ত সারা বডিতে যাবে, কিন্তু ব্যাক করে আবার এখানে আসতে পারবে না। বুঝা গেছে কথা? তাহলে কপাটিকা গুলা থাকার একমাত্র কারণ হচ্ছে রক্ত এক মুখে প্রবাহিত হবে। কপাটিকা গুলা থাকার একমাত্র কারণ কি বলতো? রক্ত এক মুখে প্রবাহিত হবে, ঠিক আছে, পশ্চাৎ মুখে ব্যাক করতে পারবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে, এইটুকু পড়ানোর পরে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নিচের দিকে। আমাদের ডান ভেন্ট্রিকল তো বললামই, ভেন্ট্রিকল তোমার হচ্ছে অ্যাট্রিয়ামের চাইতে একটু পুরো হয়, তাই না? ভেন্ট্রিকলের প্রাচীরগুলো অ্যাট্রিয়ামের চাইতে কি হয়? পুরো হয়। ডান ভেন্ট্রিকলটা বলছি, ডান ভেন্ট্রিকল অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র আছে, এবং এখান থেকে পালমোনারি আউটার সৃষ্টি। ডান ভেন্ট্রিকল থেকে কোন আউটার সৃষ্টি বলো তো? ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি আউটা মিন্স পালমোনারি ধমনী, ফুসফুসীয় ধমনী। পালমোনারি শব্দের অর্থ ফুসফুসীয় ধমনীর উৎপত্তি। এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে ফুসফুসে যায়, ঠিক আছে। এখানে একটা কপাটিকা আছে, এটা সেমি লুনার ভালভ, ঠিক আছে। ওকে, বাম ভেন্ট্রিকল তো দেখলাই তুলনামূলক অধিক পুরু, কারণ সারা বডিতে রক্ত দিতে হয়, আর ডান ভেন্ট্রিকল শুধুমাত্র ফুসফুসে দেয়, তাই ডান ভেন্ট্রিকলের চাইতে বাম ভেন্ট্রিকল অনেক বেশি পুরু হয়। এখানেও তোমার এখান থেকে একটা ধমনীর উৎপত্তি, কোনটা বলো তো? মহাধমনী বা এওটা বা সিস্টেমিক ধমনীও বলা হয় এটাকে। মহাধমনী বা এওটা বা সিস্টেমিক ধমনী বলা হয়। এটার মধ্যেও একটা সেমিনুলার কপাটিকা আছে, তার নাম অ্যাওটিক সেমিনুলার কপাটিকা। এই কপাটিকাগুলোর নাম মনে থাকবে? আরো কিছু কপাটিকা বলবো। এখন দেখো কপাটিকা ছবিগুলো দেখো তো। ট্রাইকাসপিড কপাটিকায় কয়টা কাস? তাড়াতাড়ি বলো। ট্রাইকাসপিড কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? ট্রাইকাসপিড কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? তাড়াতাড়ি বলো। ট্রাইকাসপিড কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? ট্রাইকাসপিড কপাটিকায় কাস্পের সংখ্যা 3টা। একটু তাকায় দেখো তো, পালমোনারি কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? তাড়াতাড়ি দেখো, পালমোনারি কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? পালমোনারি কপাটিকায়ও কাস্পের সংখ্যা 3টা। আল্লাহ। তারপর ছবি দেখো তো, অ্যাওটিক কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? অ্যাওটিক কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? 3টা। তুমি কি জানতা এটা? সেমিনুলার বললেই সবাই ভাবে অর্ধেক, কিন্তু কাস্পের যে সেখানে 3টা আছে সেটা কেউই দেখে না। তাই ছবিটা ভালো করে খেয়াল করে কপাটিকা গুলা দেখো। পালমোনারি কপাটিকা হচ্ছে 3টা, ট্রাইকাসপিড কপাটিকা 3টা, অ্যাওটিক কপাটিকাও যদিও সেমিনুলার কিন্তু কপাটিকা 3টা। শুধুমাত্র মাইট্রাল কপাটিকায় 2টা। শুধুমাত্র মাইট্রাল কপাটিকায় কাস্পের সংখ্যা কয়টা? শুধুমাত্র মাইট্রাল কপাটিকায় কাস্পের সংখ্যা 2টা। এই ছবিটা সারা জীবনই বইতে পড়েছিল, কেউ এমন ভাবে ফিল করে পড়নি, ঠিক আছে, এমন ভাবে ফিল করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের কপাটিকা না, সরি, এটা হচ্ছে মাইট্রাল কপাটিকায় কাস্পের সংখ্যা 2টা। এইটুকু পড়লাম আমরা, কপাটিকাগুলোর কাজ তো বলছি। এখন আসো বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কোথায় আছে, কয়টা কাজ, কি কাজ করে, একটু আগেই পড়ছো, এটা রিভিশন দিবা। ট্রাইকাসপিড কোথায় আছে, কয়টা কাজ কি করে, অ্যাওটিক পড়ছো, কোথায় আছে কি কাজ, পালমোনারিও পড়লা, কিন্তু তুমি থিবেসিয়ান কপাটিকা পড়ো নাই, আর হচ্ছে ইউস্টিশিয়ান কপাটিকা পড়ো নাই। তোমরা করোনারি শিরা যে ডানের রক্ত নিয়ে যায় জানো এটা? হৃৎপিণ্ডের প্রাচীরেও তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তৈরি হয়, সেটা আবার যাবে কেমনে? আমাদের হৃৎপিণ্ডের প্রাচীরে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তৈরি হয়, এখানে একটা করোনারি সাইনাসের মতো থাকে, এই জায়গায় একটু ট্যাপ খাওয়া একটা জায়গা থাকে, তার নাম করোনারি সাইনাস। করোনারি সাইনাস দিয়ে করোনারি শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের প্রাচীর থেকেও আমাদের ডান এট্রিয়ামে যায়। ডান এট্রিয়ামে গতদিন বলেছিলাম 3টা জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়, আজকে আরেকটা অ্যাড করতেছি। করোনারি সাইনাস, করোনারি শিরা,
সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, চারটা জায়গা দিয়ে কার্বনেট সমৃদ্ধ রক্ত যায়। এই যে করোনারি শিরা দিয়ে যে কার্বনেট সমৃদ্ধ রক্ত যাচ্ছে, এখানে একটা কপাটিকা থাকার দরকার না? এখানেও একটা কপাটিকা থাকার দরকার। তার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা অথবা করোনারি কপাটিকা। করোনারি সাইনাস অ্যান্ড ডানেট্রিয়ামের যে সংযোগ স্থল, সেখানে তোমার থিবেসিয়ান কপাটিকা অথবা করোনারি কপাটিকা আছে। এটাও সেমি লুনার টাইপের, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি। আর এটা হচ্ছে ইউস্টিশিয়ান কপাটিকা, ইউ দ্যাট মিনস ইনফিরিয়র ভেনা কাভা। ইউস্টিশিয়ান থেকে রস্যই নাও, ইনফিরিয়র ভেনা কাভা থেকে রস্যই নাও। ইনফিরিয়র ভেনা কাভা, এই যে আমরা ভেনা কাভাটার কথা বলি, একটু ছবিতে দেখো ইনফিরিয়র ভেনা কাভা, এই যে দেখো ইনফিরিয়র ভেনা কাভা, এটা ইনফিরিয়র ভেনা কাভা আর এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভার সাথে কার সংযোগ? ইনফিরিয়র ভেনা কাভার সাথে ডানেট্রিয়ামের সংযোগ না, ইনফিরিয়র ভেনা কাভার সাথে ডানেট্রিয়ামের সংযোগ। এই যে ইনফিরিয়র ভেনা কাভার সাথে ডানেট্রিয়ামের সংযোগ, এখানে একটা কপাটিকা আছে, এটার নাম ইউস্টেশিয়ান কপাটিকা। এখানে কিসের আছে বলো তো? ইউস্টেশিয়ান কপাটিকা আছে। তার মানে এই পেজটা আমরা পড়া হয়ে গেছে। এরপর আমরা এখন কতগুলো সংযোগী টিস্যু নিয়ে আলোচনা করব। এগুলোকে জাংশনাল টিস্যু বলা হয়। এগুলো আমাদের হৃদস্পন্দন সৃষ্টিতে কাজে লাগে। জাংশনাল টিস্যুগুলো হৃদস্পন্দন সৃষ্টিতে কাজে লাগে। দেখো এসএ নোড, এটার নাম সায়ানোএট্রিয়াল নোড, এটা প্রাকৃতিক পেসমেকার। এভি নোড, এটা হচ্ছে সংরক্ষিত পেসমেকার। এখন কথা হচ্ছে আপু, প্রাকৃতিক আবার সংরক্ষিত কি? এসএ নোড হচ্ছে সায়ানোএট্রিয়াল নোড, সাইনাস আর হচ্ছে অ্যাট্রিয়ামের মাঝে এসএ নোড। আর এভি নোড হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে এই নোড। এখন যদি কারো এসএ নোড কাজ না করে, তাহলে সেই কাজটা এভি নোড করে দেয়। এজন্য এভি নোডের আরেক নাম সংরক্ষিত পেসমেকার। এজন্য এভি নোডের আরেক নাম কি বলো তো? এভি নোডের আরেক নাম কি পেসমেকার? সংরক্ষিত পেসমেকার। আমাদের বডিতে সংরক্ষিত অনেক কিছুই আছে, বুঝছো? এসএ নোডের নাম যদি প্রাকৃতিক পেসমেকার হয়, তাহলে এভি নোডের নাম কি? এভি নোড হচ্ছে সংরক্ষিত পেসমেকার। এভি নোডের নাম কি বলো তো? এভি নোডের নাম হচ্ছে সংরক্ষিত পেসমেকার। ঠিক আছে, এটা একটু মনে রেখো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি বান্ডেল অফ হিজ। বিজ্ঞানী হিজ এটা আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে, উইলিয়াম হিজের নাম অনুসারে বান্ডেল অফ হিজ। বান্ডেল অফ হিজের ছবিটা আমি তোমাদের দেখাবো একটু পরে। বান্ডেল অফ হিজ আবার দুইটা শাখা, ডান সাইডে ডানটা, বাম সাইডে বামটা, পরে একদম প্রাচীরে চলে যায়, ওটা হচ্ছে পার্কিনজি তন্তু। আমি ছবিটা তোমাদের একটু পরে দেখাবো। আমাদের এখানেই বলছে আমাদের তোমার হচ্ছে 1 লক্ষ বার হৃদস্পন্দন ঘটে। দিনে কতবার হৃদস্পন্দন ঘটে? 1 লক্ষ বার। অর্থাৎ আমাদের হৃদস্পন্দন ঘটে গড়ে 75 বার অথবা 70 থেকে 80 বার হতে পারে, বুঝছো? হৃদস্পন্দন কতবার এটা একটু পড়ো তোমরা। তারপরে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ। হৃৎপিণ্ড যখন রক্ত দিয়ে ভরে যায়, তখন হৃৎপিণ্ডটা আস্তে আস্তে এমনি সংকুচিত হতে থাকে, নিচ দিয়ে রক্তটা বের হতে থাকে। অনেকটা এরকম ব্যাপার। কেউ কখনো পলিথিনের মধ্যে তেল আনছো? সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। কেউ কখনো পলিথিন দিয়ে তেল আনছো? পলিথিন দিয়ে তেল আনার পরে খেয়াল করছো পলিথিনটা একদম ফেটে যায় মনে হচ্ছে না? পলিথিনের মতো বেঁধে তারপর তেল দেয়। কিন্তু অনেক সময় খেয়াল করো যে বাজারে গেছো তেল আনার জন্য, কিন্তু তুমি বোতল নিয়ে যাওনি, তখন বলে যে পলিথিনের মধ্যে তেল নিয়ে যান, তখন সুন্দর করে বেঁধে দেয় না? তারপরে নিচ দিয়ে ফুটা করার পরে যখন তেলটা বের হতে থাকে, তাহলে উপর থেকে চিপে চিপে আসতে থাকে না? চেপে চেপে আসতে থাকে না? আচ্ছা, চেপে চেপে আসতে থাকে। ওরকম করেই আমাদের যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্তটা নামতে থাকে, ঠিক ওরকম করে উপর থেকে চেপে নিচের দিকে আসে, ওইখান থেকে চেপে নিচের দিকে তারপরে তোমার হচ্ছে রক্তগুলা নামে। তাহলে আমাদের রক্ত দিয়ে যখন আমাদের অ্যাট্রিয়ামটা ভরা থাকে, তখন অ্যাট্রিয়ামের সিস্টোল। রক্ত দিয়ে যখন ভেন্ট্রিকলটা ভরা থাকে, তখন ভেন্ট্রিকলের সিস্টোল। যখন অ্যাট্রিয়াম থেকে রক্ত চলে যায়, তখন অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। যখন ভেন্ট্রিকল থেকে রক্ত চলে যায়, তখন ভেন্ট্রিকলের ডায়াস্টোল। রক্ত আছে মানেই প্রেশার আছে, তখনই সিস্টোল। আর রক্ত নাই মানেই প্রেশার নাই, তখনই ডায়াস্টোল। বলো তো, ডায়াস্টোলে প্রেশার বেশি না সিস্টোলে প্রেশার বেশি? রক্ত আছে সিস্টোলে, সংকোচনও ঘটে সিস্টোলে। ডায়াস্টোল রিল্যাক্স, ডায়াস্টোলে প্রেশার কম, সিস্টোলে প্রেশার বেশি। ডায়াস্টোলে প্রেশার কম, সিস্টোলে প্রেশার বেশি। ঠিক আছে, সংকোচনকে বলা হয় সিস্টোল শ আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। একটা সিস্টোল প্লাস একটা ডায়াস্টোল ইজ ইকুয়াল টু হার্টবিট। সিস্টোল প্লাস ডায়াস্টোল ইজ ইকুয়াল টু হার্টবিট। সিস্টোল প্লাস ডায়াস্টোল মিলে কি হয়? হার্টবিট হয়, বুঝছো? একটা সিস্টোল এবং একটা ডায়াস্টোল মিলে কি হয়? হার্টবিট হয়। দেখো, ডায়াস্টোলের সময় আমাদের রক্ত হৃৎপিণ্ডের গহ্বরে প্রবেশ করে, আর সিস্টোলের সময় রক্তটা সংবহন তন্ত্রে প্রবেশ করে। এটা আসতে পারে। সিস্টোল সংকোচনে কাজ করে, সিস্টোলের সময় রক্তটা সংবহনে যায়। সিস্টোল সংকোচন, সংকোচনের সময় সিস্টোল,
সিস্টল থেকে রক্ত কোথায় যায়? সংবহন তন্ত্রে যায়। ঠিক আছে, এটা শ দিয়ে মনে রাখবা। এরপরে সাইনোভিয়াল নোডের কথা তো আমি তোমাদের বলেছি। ঠিক আছে, এরপরে আমরা আসলে এই যে ছবিটার দিকে একটু তাকাই। এতক্ষণ আমি যা পড়াইছি আসলে ছবিতে তাই আছে। এখানে দেখো এটা ডান এট্রিয়াম, এটা ডান ভেন্ট্রিকল, এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা, এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা, দেখছো? আচ্ছা, সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, আচ্ছা সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা দুইটা, এটা ইনফিরিয়র না, এটা ভুল বলছি। দেহ থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান এট্রিয়ামে আসলো, ডান এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে গেল, অ্যাক্টিভ ভেন্ট্রিকলের কবারিকা থেকে, ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? ডান এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, তারপর ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে, পালমোনারি ধমনী দিয়ে যাচ্ছে ফুসফুসে, ফুসফুসে দিয়ে ক্লিন হইলো, ক্লিন হওয়ার অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ হইলো, অক্সিজেন সমৃদ্ধ হয়ে কোথায় যাবে? কার্বন সমৃদ্ধ থেকে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে যাবে, বাম এট্রিয়াম থেকে কোথায় যাবে? বাম ভেন্ট্রিকলে যাবে বাইকাসপিড কপারিয়া খোলার মাধ্যমে, বাম ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে যাবে, সারা দেহে যে কৈশিক জালিকায় রূপান্তরিত হবে, তারপর অনেকগুলো কৈশিক জালিকায় মিলে আবার ভেন তৈরি করবে, আবার এট্রিয়ামে যাবে। এইভাবেই রক্তটা যাচ্ছে আসতেছে, রক্তটা যাচ্ছে আসতেছে। অর্থাৎ এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাইছি, একটা হচ্ছে রক্ত হৃৎপিণ্ডে আসতেছে, আর এটা হচ্ছে ফুসফুসে যাচ্ছে, আবার সারা দেহে যাচ্ছে। হৃৎপিণ্ড থেকে সারা দেহে গেল, এটা সিস্টেমিক। হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেল, এটা পালমোনারি। তাহলে আমাদের কয়টা চক্র চলে? আমাদের হৃৎপিণ্ড বা আমাদের রক্ত ব্যবস্থাতে কয়টা চক্র চলে? আমাদের ব্লাড সার্কুলেশন কয় ধরনের বলো তো? আমাদের ব্লাড সার্কুলেশন কত? 2 ধরনের, দ্বিচক্রী রক্ত আমাদের। ঠিক আছে, আমাদের দ্বিচক্রী রক্ত, একটা হৃৎপিণ্ড থেকে মহাধমনীর মাধ্যমে সারা বডিতে, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন, আর এটা হচ্ছে আমাদের তোমার হৃৎপিণ্ড থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে, এটা হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে আমাদের দুইটা সংবহন চলে। ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে তোমার হচ্ছে দুইটা সংবহন দেখতে পাই আমরা। ঠিক আছে, এইটুকু দেখলাম। এখানে কথাবার্তাগুলো তুমি একবার রিডিং পড়লে তুমি ফিল করতে পারবা। তুমি কি এখন ফিল করতে পারছো এরকম করে চোখ বুজে? রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, দেখো আমি চোখ বুজে বলবো, সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত ডান এট্রিয়ামে আসলো, ডান এট্রিয়াম থেকে, ডান এট্রিয়ামে আরো দুইটা জায়গা থেকে আসলো, করোনারি সাইনাস আর হচ্ছে করোনারি শিরা। ডান এট্রিয়ামে কার্বন ডাই সমৃদ্ধ রক্ত আসলো, ডান এট্রিয়ামে কার্বন ডাই সমৃদ্ধ রক্তটা ট্রাইকাসপিড কপার টিকা দিয়ে ডান ভেন্ট্রিকলে চলে গেল, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে গেল, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে ফিরে আসলো, বাম এট্রিয়াম থেকে বাইকাসপিড কপার টিকা খুলে যাওয়ার মাধ্যমে বাম ভেন্ট্রিকলে আসলো, বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনীর মাধ্যমে তোমার সারা বডিতে গেল, এবং মহাধমনীর গোড়া থেকে আবার করোনারি ধমনী সৃষ্টি হয়, সেটার মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে গেল। আমার মতো চোখ বুজে তুমিও ফিল করে বলতে পারবা? তুমিও ফিল করে বলতে পারবা কিনা আমাকে একটু জানাও তো। আমি যেমন চোখ বুজে একদম ফিল করে বললাম, তুমি এমন করে ফিল করে যদি বলতে পারো, তাহলে তুমি হচ্ছে রক্ত বুঝেছ, না হলে তুমি রক্ত বুঝো নাই। ঠিক আছে, আমি যেটা বলছি তুমি যদি এরকম করে ফিল করে বলতে পারো, তাহলে তুমি রক্ত বুঝেছ, না হলে তুমি রক্ত বুঝো নাই। এটাই কথা আমি বলছি, আজকের ক্লাস ফিল করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ক্লাসটা একটু শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও তো। সবাই ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে একবার মেনশন, আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে রক্ত যে দ্বিবর্তনী সংবহন, এটাও এখানে সিস্টেমিক আর হচ্ছে পালমোনারি সংবহন, এটা বলছে। এখন আসো নিঃসার কাল। নিঃসার কাল ব্যাপারটা কি? একটা উদ্দীপনা চলার পরে আরেকটা উদ্দীপনা শুরুর আগে যে পার্থক্য টাইম, সেটাকে নিঃসার কাল বলে। বুঝছো? আমাদের হৃৎপিণ্ডের পেশিটা অনেক লম্বা, তাই নিঃসার কালটাও দীর্ঘ। আমাদের হৃৎপিণ্ডের পেশি অনেক লম্বা, তাই নিঃসার কালও অনেক দীর্ঘ। কিন্তু আমাদের হৃৎপিণ্ডে যখন সংকোচন প্রসারণ হয়, তখন অনেক বেশি পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। অনেক বেশি পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে আমাদের আসলে হাত পা ব্যথা করে না অনেক সময়। এই যে আমি অনেক দাঁড়ায় আছি, আমার হাত পা দুটো অনেক ব্যথা করতেছে, কারণ কি? ল্যাকটিক অ্যাসিড জমে গেছে। বুঝছো? এরকম ল্যাকটিক অ্যাসিড হৃৎপিণ্ডের ওইখানেও জমে, তবে হৃৎপিণ্ডের নিঃসার কালটা অনেক দৈর্ঘ্য তো, অনেক দীর্ঘ, অনেকক্ষণ, তো ওই ল্যাকটিক অ্যাসিডটা তখন কনভার্ট হয়ে চলে যায়। বুঝছো? ল্যাকটিক অ্যাসিডটা আর থাকতে পারে না বেশিক্ষণ হৃৎপিণ্ডের ভিতরে। এই জন্য হৃৎপিণ্ড তোমার নেতিয়ে যায় না, হৃৎপিণ্ড এত পাম্প করতেছে, হৃৎপিণ্ড থামে না, হৃৎপিণ্ড চলতেই থাকে, কারণ হৃৎপিণ্ডে ল্যাকটিক অ্যাসিডটা জমা থাকতে পারে না। হৃৎপিণ্ড কি হয় না? ল্যাকটিক অ্যাসিডটা জমা থাকতে পারে না, অর্থাৎ হৃৎপিণ্ড অবসন্ন হয় না, হৃৎপিণ্ডের ল্যাকটিক অ্যাসিডটা কাজে লেগে যায়। বুঝছো? প্রভা বলতেছে হ্যাঁ ফিল করতে পারি। যদি ফিল করতে পারো তাহলে তোমার পড়া হয়ে গেছে। হৃৎপিণ্ড যদি ফিল করতে পারো তাহলে তোমার পড়া হয়ে গেছে।
ওকে, এরপরে আসো আমাদের এখানে যা যা এগুলো আমি সব তোমাদের পড়াই ফেলছি। এওটা কি? এওটা মহাধমনী, এটা দিয়ে রক্ত কোথায় যায়? সারা বডিতে যায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। পালমোনারি শিরা কি? ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম এট্রিয়ামে নিয়ে আসে। তারপরে বাম এট্রিয়াম কি? বাম ভেন্ট্রিকল কি? বাইকাসপিড কপাটিক, এগুলো সব পড়াইছি না? কোডি টেন্ডনি কোথায় আছে? ভেন্ট্রিকল কি? এগুলো সব আমি তোমাকে পড়াইছি না? এতক্ষণ যা বললাম এগুলো এই ছকের মধ্যে আছে, তোমার পড়তে হবে। মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড। মাছের হৃৎপিণ্ডে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল শুধু। আমাদের আবার ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকল। আমাদের 4 প্রকোষ্ঠ, মাছের আবার 2 প্রকোষ্ঠ। আমাদের রক্ত হচ্ছে তোমার সাইনাস ভেনাসাস নাই আমাদের হৃৎপিণ্ডে, কিন্তু ওদের সাইনাস ভেনাসাস আছে। পড়ছো একটা উপপ্রকোষ্ঠ আছে সাইনাস ভেনাসাস নামে। তারপর ওরা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, এই জন্য মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। ঠিক আছে, মাছের হৃৎপিণ্ডটা ভেনাস হার্ট, আর আমাদেরটা ভেনাস হার্ট না, বুঝছো? আমাদের 2 চক্রি, ওদের 1 চক্রি। এবার আসো আমরা সিস্টোল আর ডায়াস্টোল ইজ ইকুয়াল টু হার্টবিট, এগুলো বলা আছে তোমার। হার্টবিট এখন কথা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্রের সময়কাল কত টোটাল। একটা হার্টবিট তৈরি হওয়ার জন্য যে সময়কাল, কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। সিস্টোল প্লাস ডায়াস্টোল ইজ ইকুয়াল টু হার্টবিট। সিস্টোলে কতক্ষণ টাইম, ডায়াস্টোলে কতক্ষণ টাইম? এটা হচ্ছে তোমার 0.8 সেকেন্ড। কতক্ষণ টাইম বলো তো? একটা সিস্টোল একটা ডায়াস্টোল হতে কতক্ষণ সময় লাগে? একটা সিস্টোল একটা ডায়াস্টোল হওয়ার জন্য যে সময় লাগে সেটা হচ্ছে 0.8 সেকেন্ড সময়। আচ্ছা আপু, আপনার কি আইফোন 14? আমার এত বিলাসিতা নাই আসলে, আমার আইফোন 14 না হলেও চলে, আমার যেটা দরকার সেটা। আমার এখানে এটা কি, এটা মনে হয় পোকো, আর একটা হচ্ছে তোমার এমআই, এই দুটো হলেই এনাফ। আসলে আইফোনই লাগবে জীবনে এরকম তো কিছু না। হ্যাঁ, 0.8 সেকেন্ড। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এখন চলে যাব, তোমাদের এই জিনিসটা আমি পড়াবো একটু পরে এসে পড়ে। হ্যাঁ, একটা আমি ডায়াস্টোল সিস্টোলটা আমি পড়াবো। আমরা একটু সংবহন তন্ত্রে যেতে চাই, লাস্টের দিকে আছে তোমাদের। আমি যে জিনিসটা পড়াইছি তার সাথে মিল আছে, এই জন্য আমরা একটু সংবহন তন্ত্রে চলে যাচ্ছি। আমরা একটু চলো সংবহন তন্ত্রটা পড়ে আসি। একই রকম পড়া তো, তাই আমি পড়াইতে চাচ্ছি ওটা একসাথে মিল রেখে, তাহলে তোমার একটু সুবিধা হবে। ওকে চলো, এই যে জায়গাতে, হ্যাঁ এই যে দেখো আমাদের সংবহন, আমাদের সিস্টেমিক সংবহন আর হচ্ছে পালমোনারি সংবহন। আমাদের রক্তটা কি বদ্ধ ধরনের। কেন বদ্ধ ধরনের বলো তো? রক্তটা বদ্ধ ধরনের কারণ হচ্ছে আমাদের রক্ত নালীর ভিতর থেকে আবার নালীর ভিতরে ফেরত আসে। রক্ত আমাদের দেহ গহ্বরে উন্মুক্ত হয়ে যায় না। আমাদের রক্ত সংবহন সিস্টেমটা বদ্ধ ধরনের। আমাদের দ্বিচক্রী, একটা সিস্টেমিক সংবহন, একটা পালমোনারি সংবহন। তবে আমাদের মানবদেহে 4 প্রক্রিয়া রক্ত সংবহন সংঘটিত হয়। যদি বলে আমাদের রক্তটা কিরকম, তাহলে দ্বিচক্রী। কিন্তু কত প্রক্রিয়ায়? 4 প্রক্রিয়ায়। একটা সিস্টেমিক, একটা পালমোনারি, এই দুটাই হচ্ছে মেইন। কিন্তু পোর্টাল আর করোনারি সংবহন বলতেও 2টা সংবহন আছে। চলো আমরা ব্যাপারটা একটু পড়ি। সিস্টেমিক সংবহনটা মূলত আমাদের বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়, অর্থাৎ মহাধমনী থেকে সারা বডিতে রক্ত পাস। সিস্টেমিক সংবহনটা কোথা থেকে শুরু হয় বলো তো? সিস্টেমিক সংবহনটা আমাদের বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়। বাম ভেন্ট্রিকল থেকে সারা বডিতে রক্ত যায়। আচ্ছা আমরা চলো প্রথমে একটু দেখি আমাদের রক্তটা কোথায় আছে। আমাদের রক্তটা এখন বাম ভেন্ট্রিকলে আছে। বাম ভেন্ট্রিকল থেকে কি দিয়ে যেন সারা দেহে যাবে? বিভিন্ন টিস্যু অঙ্গতে। বাম ভেন্ট্রিকল থেকে যেন কার উৎপত্তি পড়েছিল একটু আগে? মহাধমনী বা এওটার উৎপত্তি। তারপর বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে গেল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গেলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি আর ভালো থাকে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি হয়? আমাদের রক্তের অক্সিজেনটা বিভিন্ন অঙ্গে দিয়ে আসে, আর বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কার্বন ডাইঅক্সাইড নিয়ে রক্তটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে যায়। আসলে রক্ত ভালো কাজই করে। বিভিন্ন অঙ্গে কাজ হওয়ার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিভিন্ন অঙ্গ তার কার্বন ডাইঅক্সাইড তোমার ছেড়ে অক্সিজেন নিতে পারতেছে না কারো কাছ থেকে, তখন রক্ত সেখানে যেয়ে তাদের কার্বন ডাইঅক্সাইডটা নিজে নেয় এবং তাদের নিজের অক্সিজেনটা দিয়ে দেয়। পরবর্তীতে রক্ত জানে ও ক্লিন হতে পারবে, ও বেঁচে যাবে, কিন্তু অর্গানটা তো আর বাঁচবে না, তাই না? যদি অক্সিজেন না পায়, বিভিন্ন অঙ্গে যাওয়ার পরে সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে যায়। আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হলে সুপিরিয়র ভেনাকে বাঁধিয়ে দেহের উপরের অংশ থেকে, ইনফিরিয়র ভেনাকে বাঁধিয়ে দেহের নিচের অংশ থেকে রক্তটা কোথায় যাবে? একটু আগে ফিল করাইছি তোমাদের, রক্তটা ডান এট্রিয়ামে যাবে, দেন ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে যাবে। এই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। পড়েছো না তোমরা? এখন মিলাইতে পারতেছো? এইটুকু সিস্টেমিক। এরপরে পালমোনারি সংবহন। পালমোনারিতে পালমোনারি ধমনী থাকবে এবং এটাকে ফুসফুসীয় সংবহন বলে। এইটাও আমরা দেখো ফিল করে পড়ে ফেলবো এখনই একবারে। একই রকম জিনিসটা একসাথে আনলাম, তাহলে দুইবার বোঝাতে হবে না আমার। ডান ভেন্ট্রিকলে এখন আমাদের রক্ত আছে। ডান ভেন্ট্রিকলের জন্য কার উৎপত্তি বলতো? কোন ধমনীর উৎপত্তি ডান ভেন্ট্রিকলে? তাড়াতাড়ি একটু আমাকে বলতে হবে কোন ধমনীর উৎপত্তি ডান ভেন্ট্রিকলে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আরেকটা ক্লাস হবে আমাদের। কোন ধমনীর উৎপত্তি ডান ভেন্ট্রিকলে? ডান ভেন্ট্রিকলে আমাদের পালমোনারি ধমনীর উৎপত্তি। পালমোনারি ধমনী থেকে কোথায় যাবে রক্ত?
ফুসফুসে যাবে, ফুসফুসে যে অক্সিজেন সমৃদ্ধ হয়ে কোথায় যাবে? পালমোনারি শিরাতে। পালমোনারি শিরা দিয়ে রক্ত যেন কোথায় গেল? ওই যে বাম অ্যাট্রিয়ামে, একটু আগে পড়াইছি না, বাম অ্যাট্রিয়ামে। বাম অ্যাট্রিয়াম থেকে যেন কোথায় গেল? বাম ভেন্ট্রিকলে। তোমার কাজ শেষ। বাম ভেন্ট্রিকল থেকে আবার শুরু হয়ে যাবে কি? বাম ভেন্ট্রিকল থেকে আবার সিস্টেমিক সংবহন শুরু হয়ে যাবে। আবার সিস্টেমিক শেষ হয়ে গেলে আবার পালমোনারি সংবহন শুরু হয়ে যাবে। এইভাবে সিস্টেমিক পালমোনারি চলতেই আছে, চলতেই আছে। তোমার জীবন দশার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই সিস্টেম চলতেই থাকবে। বুঝছো? তার মানে হৃৎপিণ্ড কতটা পরিশ্রম করতেছে ভাবতে পারো? তোমার বডির সবচেয়ে বেশি পরিশ্রম করে হৃৎপেশি। বুঝছো? হৃৎপেশি সবচেয়ে পরিশ্রমী পেশি। ওকে, তাহলে ব্যাপারটা আমরা ক্লিয়ার না সবাই? ছবিটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হবা। এই যে দেখো আমাদের এই যে বিভিন্ন অর্গান থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে, সুপিরিয়র ভেনা ক্যাভা এইটুকু, ইনফিরিয়র ভেনা ক্যাভা এইটুকু, বিভিন্ন অর্গান থেকে কার্বন ডাই সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে আসলো, ডান অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে ফুসফুসে গেল। দেখো নীল রক্ত যাচ্ছে, নীল ছুবল, তাই না মনে হচ্ছে? দেখো এই নীল রক্ত যাচ্ছে, নীল রক্তগুলো অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার পালমোনারি শিরার মাধ্যমে আমাদের বাম অ্যাট্রিয়ামে ফেরত আসলো। বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল থেকে আবার মহাধমনী শুরু, মহাধমনী থেকে সারা বডিতে গেল। এই যে দেখো মানুষের শরীরটা সারা বডিতে গেল, এটুকু হচ্ছে সিস্টেমিক সংবহন, এইটুকু সিস্টেমিক। সারা বডিতে যে সেই রক্ত আবার অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কার্বন সমৃদ্ধ হলো, কার্বন সমৃদ্ধ মানে অক্সিজেনেটেড রক্ত ডিঅক্সিজেনেটেড হলো। বুঝছো? ডিঅক্সিজেনেটেড রক্তটা আবার হচ্ছে হৃৎপিণ্ডে যায়, আবার ক্লিন হয়, এভাবেই চলতে থাকে। বুঝছো? এভাবেই জীবন চলতে থাকবে। বুঝছো? এইটুকুর পরে এবার আমরা আরেকটা সিস্টেম শিখবো, সেটা পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেমটা মজা করে পড়বো, সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও তো। এখন আমরা পোর্টাল সিস্টেমটা পড়বো, আমাদের আজকে 3 নম্বর ক্লাস। আমরা আরেকটা ক্লাস নেওয়ার পরে আমরা পরীক্ষা নিব। তোমরা এখন কোথায় যাবে বলো তো? এখন আমরা পোর্টাল সিস্টেম পড়বো। পোর্টাল সিস্টেম ব্যাপারটা আমি তোমাদের আগে একটু বোঝাই। পোর্টাল সিস্টেম হচ্ছে, দেখো এরকম, ধর এটা একটা অর্গান, এটা ধরলাম লিভার। আমাদের মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল সিস্টেম দেখা যায়, আর রুইমাসের ক্ষেত্রে রেনাল পোর্টাল সিস্টেম দেখা যায়। ধরো এটা হচ্ছে আমাদের লিভার। লিভারে দেখো আসলাম একা, যাবো একা, মাঝখানে অনেকের সাথে দেখা। পোর্টাল সিস্টেমটা এরকম, আসলাম একা, যাবো একা, মাঝখানে অনেকের সাথে দেখা। এটাই হচ্ছে পোর্টাল সিস্টেম। বুঝছো নাই তো? বুঝাই দিচ্ছি। দেখো একটা সিস্টেমিক তোমার হচ্ছে পোর্টাল শিরাটা একা একা আসে। পোর্টাল শিরাটা একা একা এসে লিভারে যে বিভিন্ন অনেকগুলো শিরাতে কনভার্ট হয়ে যায়, অনেকগুলো শিরাতে কনভার্ট হয়ে যায়, হেপাটিক শিরা নাম হয়ে বের হয়ে যায়। পোর্টাল সিস্টেমটা এরকম, এটা রেনাল পোর্টাল সিস্টেম বলো, এটা হেপাটিক পোর্টাল সিস্টেম বলো। একটা অর্গানে একটা শিরা প্রবেশ করে এবং একটা শিরা প্রবেশ করে অনেকগুলা কৈশিক জালিকায় বিভক্ত হয়ে যায় এবং অনেকগুলা কৈশিক জালিকা মিলে আবার একটা শিরা হয়ে বের হয়ে যায়। এই সিস্টেমটার নামই হচ্ছে পোর্টাল সিস্টেম। এটা যদি লিভারে হয় তাহলে এটা হেপাটিক পোর্টাল সিস্টেম। বুঝছো? এবার আমরা পোর্টাল সিস্টেম দেখো যে মেরুদণ্ডী প্রাণীতে সাধারণত হেপাটিক এবং রেনাল দেখা যায়, তবে মানুষে হেপাটিক, রুইমাসে রেনাল। ঠিক আছে? ওকে, যে এখানে বলা আছে হেপাটিক পোর্টাল সিস্টেম মানে কি, একটা শিরা একটা অঙ্গে প্রবেশ করে এবং সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়, পরবর্তীতে আবার একটা শিরা হয়ে বের হয়ে যায়। এটাই পোর্টাল সিস্টেম। আমরা একটু ছবিটা দেখি এই জায়গার। দেখো এই যে হচ্ছে আমাদের লিভার সাহেবকে দেখতে পাচ্ছি না আমরা সবাই? লিভার। কিন্তু আমাদের যে পোর্টাল সিস্টেম আছে, পৌষ্টিকতন্ত্র সেখানে জড়িত পোর্টাল সিস্টেমে। দেখো আমাদের পাকস্থলী, প্লীহা পড়েছো না কালকে তোমরা? মুষ্টির মতো দেখতে। এই পাকস্থলী, এই প্লীহা, এই অগ্নাশয়, এই ক্ষুদ্রান্ত, এরা সবাই মিলে চিকন চিকন অনেকগুলা নালী দিল। অনেকগুলা নালী মিলে একটা নালী তৈরি হলো। লিভারে কয়টা নালী প্রবেশ করতেছে? লিভারে একটা শিরা প্রবেশ করতেছে, সেই শিরাটার নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। লিভারে একটা পোর্টাল শিরা প্রবেশ করতেছে। দেখো লিভারে কি অনেকগুলা প্রবেশ করতেছে না অনেকগুলা মিলে একটা হয়ে প্রবেশ করলো? লিভারে কয়টা শিরা প্রবেশ করতেছে দ্রুত বলো? লিভারে কয়টা শিরা প্রবেশ করতেছে দ্রুত বলো তো? লিভারে একটা শিরা প্রবেশ করতেছে, তার নাম কি শিরা? লিভারে একটা শিরা প্রবেশ করতেছে, তার নাম হেপাটিক শিরা। তুমি যে খাবার খেয়েছো না, খাবার খাওয়ার পরে সেই খাবারটা গ্লুকোজে কনভার্ট হয় না? পড়েছো তো যে খাবার খাওয়ার পরে গ্লুকোজে কনভার্ট হয়ে লিভারে যায়, লিভার থেকে হেপাটিক শিরার মাধ্যমে আমাদের তোমার হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কোথায় যায়? ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে মূলত হৃৎপিণ্ডে যায়, অর্থাৎ আমাদের গ্লুকোজটা রক্তে প্রবেশ করে, তাই না? তারপরে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন সেই ইনসুলিন হরমোনের প্রভাবে আবার লিভারে ফেরত আসে। এত কিছু তোমার জানার দরকার নাই তো। তোমার জানার দরকার এখানে যে খাবারগুলো আছে, খাবারগুলা কার মাধ্যমে, খাবারগুলা পরিপাক হয়ে কার মাধ্যমে লিভারে যায়? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। এটা একমাত্র চিনিবাহী শিরা। এই কথাটা তোমাদের পরিপাক চ্যাপ্টারে আছে। হেপাটিক পোর্টাল শিরা একমাত্র চিনিবাহী শিরা।
কিন্তু আমার ওইদিকে যাওয়ার দরকার নেই। আমরা জানবো এই হেপাটিক পোর্টাল শিরাটা লিভারে প্রবেশ করলো এবং লিভারে প্রবেশ করে দেখো জালিকায় বিভক্ত হয়ে গেছে। হেপাটিক পোর্টাল শিরা একা লিভারে প্রবেশ করলো এবং লিভারে প্রবেশ করে অনেকগুলা জালিকায় রূপান্তর হয়ে গেছে, জালিতে রূপান্তর হয়ে গেছে কৈশিক জালিকায়, এবং সেই কৈশিক জালিকাটা আবার একীভূত হয়ে হেপাটিক শিরা নামে বাইরে বের হয়ে গেছে। হেপাটিক শিরা নামে বাইরে বের হয়ে কার সাথে সে কানেকশন করছে? হেপাটিক শিরা নামে বাইরে বের হয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে সে কানেকশন করছে। তারপরে ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে আবার হচ্ছে সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন শুরু হবে। বুঝছো? তার মানে আমাদের যে বিভিন্ন অর্গান আছে, অর্গানগুলোতে অনেক সময় অনেক সিস্টেম থাকে, আমরা এখানে পোর্টাল সিস্টেমটা দেখতে পাইলাম। তাহলে পোর্টাল সিস্টেম ব্যাপারটা বুঝছি, না বুঝলে চলো আরেকবার একটু সিস্টেম করে আমি তোমাদের বুঝাই। পোর্টাল সিস্টেমে আমাদের পৌষ্টিক অঙ্গসমূহ প্রথমে অংশগ্রহণ করে, পৌষ্টিক অঙ্গসমূহ থেকে বিভিন্ন নালীর মাধ্যমে হেপাটিক পোর্টাল শিরা তৈরি হয়। এই যে দেখো এখান থেকে একটা নালী, হেপাটিক পোর্টাল শিরা, আর সবগুলো অনেকগুলা নালী মিলে একটা নালী তৈরি হয়। একটা নালী তৈরি হওয়ার পরে একটা অর্গানে প্রবেশ করে একটা নালী, তারপরে ছড়ায় ছিটায় যায় অনেকগুলা চিকুন চিকুন নালী, অর্থাৎ কি বলে এগুলাকে, কৈশিক জালিকায় কনভার্ট হয়। তারপরে অনেকগুলো কৈশিক জালিকা মিলে একটা নালী তৈরি হয়ে বের হয়ে যায়। একটা নালী বলতে হেপাটিক শিরা বের হয়ে কার সাথে কানেক্টেড হয়? ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে। ইনফিরিয়র ভেনা ক্যাভার সাথে কানেক্টেড হয়ে গেছে, কার্বনের সমৃদ্ধ রক্ত এখন ডান এট্রিয়ামে চলে যাবে, ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে, ডান ভেন্ট্রিকল থেকে যাবে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে, ফুসফুস থেকে যাবে পালমোনারি শিরার মাধ্যমে বাম এট্রিয়ামে, বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে, বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনির মাধ্যমে সারা দেহে। এই বিষয়টাই তো হবে, তাই না আলটিমেটলি? তাহলে আমরা দেখতে পেলাম বিষয়টা। তার মানে দেখো তো, হেপাটিক পোর্টাল শিরা থেকে যকৃতে, যকৃত থেকে হেপাটিক শিরা, তারপর ইনফিরিয়র ভেনা ক্যাভা, তারপর হৃৎপিণ্ড। ওকে, ক্লিয়ার সবাই? আশা করি এটা বুঝেছো না সবাই? বুঝেছো? না বুঝলে ক্লাস আবার করবা। এবার করোনারি সংবহন। আমরা তো করোনারি সংবহনকে ভুলেই গেছিলাম মনে হয়। করোনারি সংবহনটা পড়তে হবে না বলো তো? করোনারি সংবহনটাও একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। কি সমস্যা? কোনো সমস্যা হচ্ছে? গল্প শুনবা? আচ্ছা বুঝছো, আসলে স্পিডে না পড়ালে শেষ করা যাবে না। এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে করোনারি সংবহন। করোনারি ধমনী যেন কোন ধমনী থেকে শুরু? করোনারি ধমনী উৎপত্তি কোথা থেকে? মহাধমনী থেকে। করোনারি ধমনীর রক্ত নিয়ে কোথায় যায়? হৃৎপ্রাচীরে যায়। হৃৎপ্রাচীরে যাওয়ার পরে সে রক্ত কি হয়ে যায়? কার্বনের সমৃদ্ধ হয়ে যায়। তারপরে কোন শিরার মাধ্যমে ডান এট্রিয়ামে যায়? করোনারি শিরার মাধ্যমে ডান এট্রিয়ামে যায়। এটা করোনারি সংবহন, এটাও আমি তোমাদের আগে পড়াইছি। তাই এই জিনিসগুলো আমি এখন একটু পড়াই দিলাম, একটাই কারণ আমাদের হচ্ছে এটা ওইটার সাথে মিল আছে। তাহলে সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহনটা তোমরা একবার একটু পড়ে নিবা। আমরা নেক্সট হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের একটা জিনিস একটু বাদ আছে, আমরা সিস্টোল ডায়াস্টোল ব্যাপারটা পড়াই নাই, এই জিনিসটা এখন পরে আসবো। তারপর আমি তোমাদের বায়োরিসিপ্টর নেক্সট দিন আলোচনা করবো, এগুলো নিয়ে নেক্সট দিন আলোচনা করবো। বুঝছো? আজকে আমরা কি পড়বো? সিস্টোল ডায়াস্টোলটা নিয়ে একটু পড়বো। চলো সিস্টোল ডায়াস্টোল। ওকে, এই এখন তোমরা কি রিল্যাক্স আসো? সিস্টোল ডায়াস্টোলটা পড়বো। দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল বলতে কিন্তু তোমার দুইটা অ্যাট্রিয়ামের ডায়াস্টোল। এই যে হচ্ছে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল বলতে দুইটা অ্যাট্রিয়াম এমন করে আছে, এরকম করে আছে, এদিকে একটা অ্যাট্রিয়াম, এদিকে একটা অ্যাট্রিয়াম। আচ্ছা, দুইটা অ্যাট্রিয়াম যে এমন করে আছে, এদিকে একটা অ্যাট্রিয়াম, এমন করে এদিকে আছে একটা অ্যাট্রিয়াম, অর্থাৎ দুইটা অ্যাট্রিয়াম হা করে আছে, হা করে আছে, দে রক্ত দাও এমন করে আছে। তাহলে দুইটা অ্যাট্রিয়ামের কি বন্ধ আছে বলো তো? দুইটা অ্যাট্রিয়ামই হা করে আছে, এদিক দিয়ে বলতেছে রক্ত দাও, এদিক দিয়েও হা করে আছে রক্ত দেয়। যে দেখো দুইটা অ্যাট্রিয়ামই হা করে আছে, কি বন্ধ আছে বলো তো? কপাটিকারা বন্ধ আছে। দুইটা অ্যাট্রিয়ামেরই ডায়াস্টোল অবস্থা, দুইটা অ্যাট্রিয়ামই হা করে আছে, তাহলে কি বন্ধ আছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময় আমাদের বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড দুই কপাটিকাই বন্ধ আছে। বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড দুই কপাটিকাই কি আছে? বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড দুই কপাটিকাই বন্ধ আছে। এখন আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত এখানে আসলো, আমাদের রক্ত ডায়াস্টোল অবস্থা, তাহলে হৃৎপিণ্ডের ডায়াস্টোল অবস্থা, তাহলে রক্ত আসবেই। আর এটাতে কোথায় দিয়ে আসবে? পালমোনারি শিরা দিয়ে রক্ত আসলো, এখানে কার্বনের সমৃদ্ধ রক্ত, এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তার মানে আমাদের যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হয় তখন বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে অ্যাট্রিয়ামের চাপ কমে যায়, খালি জায়গায় চাপ কম থাকে, খালি জায়গায় অনেক দ্রুত রক্তটা প্রবেশ করে। রক্ত সুপিরিয়র ভেনা ক্যাভা ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে লেফট অ্যাট্রিয়ামে, আচ্ছা রাইট অ্যাট্রিয়ামে, আর পালমোনারি শিরা দিয়ে আসে লেফট অ্যাট্রিয়ামে। আসলো না রক্তগুলা? আচ্ছা রক্তগুলো আসলো, আসার পরে আমাদের অ্যাট্রিয়াম দুইটা এখন ভরে গেছে। অ্যাট্রিয়াম দুইটা ভরে গেলে কি প্রেশার সৃষ্টি হবে নাকি হবে না? এতক্ষণ খালি ছিল, এখন অ্যাট্রিয়াম দুইটা ভরে গেছে। অ্যাট্রিয়াম দুইটা যদি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দিয়ে রাইট অ্যাট্রিয়াম আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিয়ে যদি লেফট অ্যাট্রিয়াম ভরে যায়, তখন অ্যাট্রিয়ামের কি ঘটবে?
অ্যাট্রিয়াম যখন খালি ছিল তখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়েছিল, এখন অ্যাট্রিয়াম ভরে গেছে, এখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল থেকে কি হবে, প্রেসার সিস্টল হবে, তাই না? সিস্টল হয়েছে মানে ব্যাপারটা এরকম, দেখো অনেকটা তোমাদের একটু আগে বুঝাইলাম না, অ্যাট্রিয়াম দুটো এমন হা করে আছে, অ্যাট্রিয়াম দুটো এখানে হা করে আছে, হা করার সময় এখন ভরে গেছে, ভরে গেছে আস্তে এমন হয়ে যাবে, বুঝছো? এরকম করে যে কপাটিকা গুলো আছে, এটা লেফট অ্যাট্রিয়ামের কপাটিকা এমন করে খুলে যাবে, এদিকে রাইট অ্যাট্রিয়ামের কপাটিকা এমন করে খুলে যাবে, খুলে গেছে, খুলে গিয়ে ভক করে রক্তগুলা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পড়ে গেছে। এখন ভেন্ট্রিকলে পড়ে গেছে রক্ত, ওই যে যে সামান্য সময়টুকু অ্যাট্রিয়ামটা প্রেসারে ছিল দুইটা অ্যাট্রিয়ামই, ওই সময়টার নাম সিস্টল। সিস্টল সময় খুবই কম, প্রেসারের সময় খুবই কম। ব্যাপারটা অনেকটা এরকম, বেলুন ফুলাচ্ছ ফুলাচ্ছ ফুলাচ্ছ, কিন্তু বেলুন যখন ফেটে যায় ওই মুহূর্তটা কি অনেক বেশি না কম? বেলুন ফুলানোর টাইম বেশি না বেলুন ফেটে যাওয়ার টাইম বেশি, বলো তো? বেলুন ফুলানোর টাইমই বেশি। বেলুন যে কখন ফেটে যায়, কখন যে প্রেসার বেড়ে যায়, আমরা তো বেলুন ফুলাইতেই থাকি ফুলাইতেই থাকি, ঠাস করে ফেটে যায়। ওরকম করে ঠাস করে ফেটে যে অ্যাট্রিয়াম থেকে রক্তগুলা ভেন্ট্রিকলে চলে আসে, ঠাস করে কপাটিকাগুলা খুলে যে অ্যাট্রিয়াম থেকে রক্তগুলা ভেন্ট্রিকলে চলে আসে। আচ্ছা, অ্যাট্রিয়ামে যে আস্তে আস্তে রক্ত আসছে, ভেন্ট্রিকলে কি এত আস্তে আস্তে রক্ত আসলো, না ভেন্ট্রিকলে অনেক দ্রুত রক্ত চলে আসলো? ফিল করো আসলে বিষয়টা, মুখস্থ করার কিছু না। অ্যাট্রিয়ামে হা করে আছে, হা করে আছে, আস্তে আস্তে রক্ত আসছে দুইটা অ্যাট্রিয়ামে, আসার পরে অ্যাট্রিয়াম ভরে গেছে, ঠাস করে কপাটিকা খুলে গেছে। তাহলে ভেন্ট্রিকলে কি ধীরে ধীরে রক্ত আসছে নাকি তাড়াতাড়ি রক্ত আসলো? ভেন্ট্রিকলে কিন্তু তাড়াতাড়ি রক্ত আসলো। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, দেন অ্যাট্রিয়ামের সিস্টল, দেন ভেন্ট্রিকলের ডায়াস্টলের আর সময় নাই, ভেন্ট্রিকলের সিস্টল হয়ে গেছে তাড়াতাড়ি, বুঝছো? এই সিকোয়েন্সটা তোমরা বুঝো না, বুঝছো? প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তারপরে অ্যাট্রিয়াম প্রেসার পড়লো, অ্যাট্রিয়ামে রক্ত চলে আসলো, অ্যাট্রিয়ামের সিস্টল, তো সাথে সাথেই ভেন্ট্রিকলের সিস্টল। ভেন্ট্রিকলে যখন সিস্টল হয়ে যায় তখন বাইকাসপিড আর টাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, তখন লাভ সদৃশ একটা শব্দের সৃষ্টি হয়। এবার রক্তগুলা সব ভেন্ট্রিকলে আসে, ভেন্ট্রিকল প্রেসারে আসে, ফিল করো, বুঝছো? ভেন্ট্রিকল প্রেসারে আসে। এখন এইদিকেরও দরজা বন্ধ, অর্থাৎ বাইকাসপিড কপাটিকাও বন্ধ, টাইকাসপিড কপাটিকাও বন্ধ, রক্ত যাবে কই? তখন ধাক্কায় পালমোনারি কপাটিকাগুলাকে, পালমোনারি আর অ্যাওর্টিক কপাটিকাগুলাকে ধাক্কায় ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল ধাক্কায় হচ্ছে পালমোনারি কপাটিকাগুলাকে, আর লেফট ভেন্ট্রিকল ধাক্কায় হচ্ছে, ভেন্ট্রিকল থেকে রক্তরে ধাক্কা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকাগুলাকে, তারপর সারা বডিতে রক্ত চলে যায়, বুঝছো? এই জিনিসটাই এখানে বলছে, তোমরা অনেক কঠিন করে পড়ো, এর জন্য তোমরা বুঝো না, তাই আমি বলি ফিল করে পড়ো। দেখো আমাদের এই যে কপাটিকা খুলে গেল, ঠাস করে খুলে গেল, এই যে দেখো ঠাস করে খুলে গেছে, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরে অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল অনেক টাইম লাগছে, রক্ত আসতেছে 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 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড নিয়ে ফেলছে রক্ত আসতে। তোমার পরীক্ষায় টাইম হচ্ছে 0.8 সেকেন্ড, তুমি একটা সৃজনশীল লিখতেই 0.7 সেকেন্ড দিয়ে ফেলেছো, বাকি দুটা সৃজনশীল কতক্ষণে লিখবা? 0.1 সেকেন্ডে, তাই না? ওরকম হয়েছে অবস্থা। দেখো রক্ত আসতেছে আসতেছে 0.7 সেকেন্ডে, অ্যাট্রিয়ামের ডায়াস্টলে যদি 0.7 সেকেন্ড জায়গা, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল কত টুকার? অ্যাট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড, অর্থাৎ অ্যাট্রিয়ামের সিস্টল সবচেয়ে বেশি প্রেসারে থাকে, সবচেয়ে দ্রুত ঘটে। অ্যাট্রিয়ামের সিস্টল সবচেয়ে বেশি প্রেসারে থাকে, অ্যাট্রিয়ামের সিস্টল সবচেয়ে বেশি দ্রুত ঘটে, 0.1 সেকেন্ড। দেখো ঠাস করে খালি খুলে যায়, কপাটিকা খুলে যায়, কপাটিকা খুলে যাওয়ার পরে রক্তগুলো এখানে চলে আসে, রক্তগুলো চলে আসার পরে কপাটিকা বন্ধ হয়ে যায়, কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার সময় একটা আরেকটা শব্দ হয়, শব্দটার নাম লাভ, বুঝছো? এই শব্দ আমি জীবনে শুনি না এখনো, সবাই অনেকে নাকি শুনে। আচ্ছা দেখো, এই যে কপাটিকা বন্ধ হয়ে গেছে, ভেন্ট্রিকলের সিস্টল, এখন ভেন্ট্রিকল ভর্তি রক্ত, এই কপাট বন্ধ, এই কপাট বন্ধ, রক্ত যাবে কই? রক্ত বলে এদিকে ধাক্কায়, বলে না 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 তুমি নিচে নেমে গেছো, আর তোমার এদিকে আনতে পারবো না। এদিকেও ধাক্কায়, বলে না 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 দরজা বন্ধ। তখন বলে আরেকটা দরজা আছে, আমরা বলি না যে আরেকটা সুযোগ আছে কিনা দেখতো, ওরকম করে এইদিকে দিকে খুঁজে এইদিকে দরজা খুলে ধাক্কায়, এই দরজাগুলোকে খুঁজে পাওয়ার পরে ধাক্কায়, এই দরজাগুলো খুলে গেলে এই ভেন্ট্রিকল থেকে রক্তটা সারা বডিতে চলে যায়, আর এই যে এই ভেন্ট্রিকল থেকে রক্তটা ফুসফুসে চলে যায়। যখন নাকি চলে যায় তখন আবার এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, এই কপাটিকাগুলো বন্ধ হয়ে গেলে তখন হচ্ছে আমাদের ভেন্ট্রিকলগুলো খালি হয়ে যায় এবং রক্তগুলো ফুসফুসে চলে যায়, আর হচ্ছে আমাদের সারা বডিতে চলে যায়, তখন এই ভেন্ট্রিকলগুলো খালি থাকে। যখন ভেন্ট্রিকলগুলো খালি থাকে, দেখো এই যে লাস্ট ম্যাচটা একদম শেষের দিকে, ভেন্ট্রিকলগুলো যখন খালি তখন কিন্তু আমাদের রক্ত উপরে চলে গেছে, এটা দিয়ে চলে গেছে একদম সারা ফুসফুসে, এটা দিয়ে চলে গেছে সারা বডিতে, তখন সব কপাটিকা বন্ধ আর ভেন্ট্রিকলগুলো খালি, ভেন্ট্রিকলগুলো এখন ডায়াস্ট্রল অবস্থায় আছে। আর অ্যাট্রিয়ামগুলো একটু পরে খালি হয়ে যাবে, তখন অ্যাট্রিয়ামে আবার ডায়াস্টল অবস্থা হবে, আবার অ্যাট্রিয়ামে রক্ত আসবে। বুঝছো ব্যাপারটা? এটা অনেক কঠিনভাবে পড়ো, কঠিনভাবে পড়ার কিছু নাই, ফিল করে পড়বা।
ওকে। আর আমাদের অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল যদি 0.7 সেকেন্ড সময় নেয়, তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোল কতক্ষণ? 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকলের ডায়াস্টোল যদি 0.5 সেকেন্ড সময় নেয়, তাহলে ভেন্ট্রিকলের সিস্টোল 0.3 সেকেন্ড। এখানে একটা ছক আছে, তোমাদের বইতে এই ছকটা দেখে পড়তে পারবা, পরবর্তী পেজে একটা ছক আছে, দেখো এই যে অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড, কিন্তু ডায়াস্টোল 0.7 সেকেন্ড, অর্থাৎ 0.8 কে ভাগ বলেই হয়েছে। ভেন্ট্রিকলের ডায়াস্টোল 0.5 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টোল 0.3 সেকেন্ড। দেখো তো ব্যাপারটা ক্লিয়ার কিনা সবাই? ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? ফিল করে পড়তে হবে। রক্ত চ্যাপ্টার ফিল করে না পড়লে লাভ নাই আসলে, বুঝছো? এই যে আজকে যা পড়াইছি সব ফিল করার জিনিস পড়াইছি। বলছি আজকের ক্লাসই মেন ক্লাস, আজকের ক্লাসই রক্তের মেন ক্লাস ছিল, বুঝছো? আর বাকিগুলা ফিল করার কিছু নাই, বোঝারও কিছু নাই, বুঝছো কথা? বুঝছো জিনিসটা? পরের জিনিসটা বুঝো নাই, লাস্টের জিনিসটা বুঝো নাই, ঠিক আছে? লাস্টের জিনিসটা আমি আরেকবার পড়াবো, আরেকবার পরে ক্লাস শেষ করবো আজকে একদম। চলো, যখন নাকি আমাদের অ্যাট্রিয়াম দুইটা ডায়াস্টোল, অর্থাৎ অ্যাট্রিয়াম দুইটা খালি, অ্যাট্রিয়াম দুইটা হা করে আছে দুই দিকে, এই যেমন করে ধরো, এমন করে দুইটা অ্যাট্রিয়াম, এদিকে দুইটা অ্যাট্রিয়াম হা করে আছে, এদিকে একটা অ্যাট্রিয়াম, এদিকে একটা অ্যাট্রিয়াম হা করে আছে, নিচের কপাটিকাগুলা বন্ধ আছে, নিচের কপাটিকাগুলা বন্ধ। এখন রক্ত উপর থেকে আসতেছে আসতেছে আসতেছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল 0.7 সেকেন্ড লাগাই ফেলছে। এখন ভরে গেছে বেলুনের মতো, ঠাস করে কপাটিকা কি হয়েছে? ঠাস করে কপাটিকা খুলে গেছে। যেই সময়টায় কপাটিকা খুলে গেল, এটাই হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল, এবং এটা সবচেয়ে কম সময়, 0.1 সেকেন্ড সময়। অ্যাট্রিয়ামের সিস্টোলের পরে রক্তগুলো দ্রুতই কোথায় চলে আসে? ভেন্ট্রিকলে চলে আসে। যখন রক্তগুলো ভেন্ট্রিকলে চলে আসে, তখন ভেন্ট্রিকলের ডায়াস্টোল, তখন ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল হইলে উপরের কপাটিকাগুলো আবার বন্ধ হয়ে যায়, রক্ত উপরে যেতে পারে না। তখন এদিকে ধাক্কানোর পরে পালমোনারি আর্টারি কপাটিকা খুলে যায়, আর হচ্ছে অ্যাওর্টার কপাটিকা খুলে যায়, পালমোনারি সেমিনাল কপাটিকা খুলে যায়, অ্যাওর্টিক কপাটিকা খুলে যায়। খুলে যাওয়ার পরে রক্তগুলা ফুসফুসে যায়, রক্তগুলা এই সাইড থেকে বাম সাইড থেকে সারা দেহে যায়, আর ডান সাইড থেকে ফুসফুসে যায়। দেন এই কপাটিকাগুলা, সেমিনাল কপাটিকাগুলা বন্ধ হয়ে যায়। আমাদের বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হওয়ার শব্দ হচ্ছে লাভ, আর সেমিনাল শব্দ বন্ধ হওয়ার শব্দ হচ্ছে ডাব। সেমিনাল বন্ধ হয়ে সারা বডিতে ফুসফুসে যায়, তখন আমাদের এই ভেন্ট্রিকল দুইটা খালি থাকে। খালি থাকা মানে রিল্যাক্স থাকা, বুঝছো? তখনই ডায়াস্টোল, ঠিক আছে? তাহলে যখন ডায়াস্টোল তখন খালি, আর যখন রক্ত দিয়ে ভরা তখন সিস্টোল। এটা হচ্ছে মেন কথা, বুঝছো কিনা দেখো তো? ফিল করে পড়লে আসলে এগুলো কিছুই না, এগুলো খুব দ্রুতই ক্লিয়ার করে বোঝা যায়। যদি কেউ না বুঝো, তাহলে আরেকবার তোমার পড়া লাগবে। আচ্ছা, দেখো তো বুঝছো কিনা সবকিছু? এই ক্লাসটাই ছিল অনেক ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটা যদি কেউ বোঝে, তাহলে তার আসলে রক্ত কোনো ব্যাপারই না, সে কয়েকজনকে পড়াইতে পারবে। আচ্ছা দেখি আজকের ক্লাস করার পরে কে কে রক্তের এই জিনিসগুলো অন্য কাউকে বোঝাইতে পারবা? তোমার কলেজের ফ্রেন্ডরা অনেকে এটা বোঝে না, তুমি যা যদি কালকে খুব সুন্দর করে এটা বোঝাইতে পারো, তাহলে তোমারও একবার পড়া হয়ে গেল। আজকে পড়ার পরে এই জিনিসটা কে কে ফ্রেন্ডদের বোঝাইতে পারবা আমাকে একটু জানাও। আজকে বুঝছো সবাই? এই চ্যাপ্টার থেকে লসিকা সবচেয়ে বোরিং, হ্যাঁ লসিকা বোরিং, তবে লসিকা লেস ইম্পর্টেন্ট। লসিকার যে লিম্ফয়েড অর্গানগুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট। লসিকার খুব বেশি পড়া লাগে না। তোমার ডান লসিকা নালী দেহের ডান সাইডে থাকে, সাবক্লেভিয়ান শিরা, জুগুলার শিরা, এগুলা মিলে শিরাতন্ত্রে চলে যায়। বাম লসিকা নালী দেহের নির্মাংসে থাকে, নির্মাংস থেকে হচ্ছে আবার জুগুলার শিরা, সাবক্লেভিয়ান শিরা থেকে শিরাতন্ত্রে চলে যায়। ব্যাস এইটুকু পড়লেই এনাফ, আর কিছু পড়া লাগে না, বুঝছো? লসিকা তো বাড়ে তো পড়তে বলছে কে? পড়তে হবে এগুলা মেইন পড়া, বুঝছো? লসিকা যতটুকু পড়া ওইটুকু পড়লে আর বোরিং লাগে না। ওকে ঠিক আছে, আর কিছু আছে কিনা? হ্যাঁ অনেকেই পারবা আজকে ফ্রেন্ডদেরকে বোঝাইতে, তাহলে সবাই যে ফ্রেন্ডদেরকে বোঝাও। আজকে আমি ক্লাস শেষ করে দিই। ক্লাস কতক্ষণ হইলো? 55 মিনিট হইলো। আমাদের প্রথম দিনের ক্লাস হয়েছে 1.5 ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা, আজকে 55 মিনিট। আগামী দিন দেখি 40-45 মিনিটে ছাড়তে পারি কিনা, অথবা 50 মিনিটে ছাড়তে পারি কিনা, ঠিক আছে? তাহলে সবাই আশা করি এই রক্তচাপটা পড়ার পরে তোমাদের রক্ত নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। রক্ত যেখান থেকে কোশ্চেন হোক না কেন তোমরা পারবা। আর চিত্র আঁকার ক্ষেত্রে দুইটা চিত্র ইম্পর্টেন্ট। এই যে চিত্রটা এখন পড়ালাম এইটা একটা ইম্পর্টেন্ট, আর একটা প্রস্থচ্ছেদের লম্বচ্ছেদের চিত্র আছে না, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্রটা ইম্পর্টেন্ট। দেখো আমাদের ইউটিউব চ্যানেলে আসিফ ইকবাল একটা সুন্দর লম্বচ্ছেদের চিত্র আঁকার সিস্টেম দেখাইছে, তুমি এই চিত্র আঁকার সিস্টেমটা দেখে চিত্র এঁকে ফেলবা, সুন্দর করে স্কেল দিয়ে একটা সিস্টেম দেখাইছে। ব্যাস, আমাদের আর প্রেশার নেওয়ার কিছুই নেই, ঠিক আছে? এটা যেহেতু আমাদের সৃজনশীলের জন্য আসবে, তাহলে তোমার এই চিত্রগুলো আঁকা শিখতে হবে। এক্সাম কালকে যদি ক্লাস নিতে পারি তাহলে পরশুদিন এক্সাম, ঠিক আছে? কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, কারেন্ট থাকে কিনা, আল্লাহ যদি চায় আর কি। কালকে যদি ক্লাসটা নেই তাহলে পরশুদিন এক্সাম নিতে পারবো, কারেন্ট যদি না থাকে তাহলে ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করে দিলাম। হ্যাঁ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।